একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কী রকম বৌদি? আর রক্ষা নেই। তার পরদিনই বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘরার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রীই নয়, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতো নয়, বোধহয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো। এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন, এ আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠেই সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি, আমার ভালো লেগেছে, আর রক্ষা নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ হয়ে থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তারই আগ্রহে, স্নেহ, যত্নে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাজের কাজ শেখবার জন্যে ইউরোপ আমেরিকার ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্র যেন মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মিসঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিলি। নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পাদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট রোড, বাডউইলো, পপুলার মেপল গাছের কত সে শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনককেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজেনি। পরদিন সকালে পত্র লিখলুম, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিলুম, 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। ওপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম, 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন, বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মলো তা খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেরই এক অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নর্মিল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি নাও, আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমার আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলুম, সে তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো,
তোমাদের স্নেহেও পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল চলে আসবে, জল কেটে গেলে তো আবার হাসি ফুটবে। শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলে সে তোমারই মতো হতো এতদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথম এ রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উথলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে যেতে রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই যে এক ভাই ছিল আমার, তুলসীতলায় রোজ সন্ধেবেলায় কত প্রণাম করি, বলি ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি কিছু বললুম না, বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরও পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেচারি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুখ আকাশের তলায় আকর ফুলের একটি ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে খোলো খোলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমন তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানেই থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়ি তো এমনিই পড়ে আছে, তোমার বোন পরাধীন, কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাই ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব খুশি হন? বৌদিদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হবে, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোনে এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো কথার ভঙ্গি, ভাইটির আমার কাছে তোমার আবার অপরাধ কিসের শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদিদি আবার হেসে বললেন, না না, তাহলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদিদি অবাক হয়ে গেলেন। বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটির আমার এখনও ছেলে মানুষে যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেবো এখন। তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলের সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করবার জন্য।
তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলুম। তার দেখা পেলে কি বলবো তা ঠিক করে সেখানে যায়নি। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে রোজই হয়তো দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তার পরদিনও সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম এ কি মধু। কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুস্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলে জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোলায়ে গেলুম কাটা বেলোয়ারি কাচের কারখানায় কাজ শেখবার জন্যে। কোলোয়ে অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিয়ান বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। শিকাগো ইন্টারভার্সন কাগজের তিনি ফ্রান্সে দেশব্দ সংবাদদাতা। কোলোয়ে সবসময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায় কাজ দেখার সুযোগ পেলাম। পিটসবার্গে কর্নেগির ওখানে প্রায় 6 মাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝবার জন্য। মিডল ওয়েস্টের একটা কাচের কারখানায় প্রভাত কে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তারই মুখে শুনলুম সিয়াটেলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান গিয়ে আসবো স্থির করেছিলাম, কাজেই আসবার সময় সিয়াটেল গেলুম। তারপরে জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বংশে অঞ্চলেরই অধিবাসী হয়ে উঠেছি। বহুদিন বাংলাদেশে যায়নি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্যে মনটা তৃষিত হয়ে আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলুম। বাজাবাই টাওয়ারের মাথার ওপর এখনো একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানে এক্ষুনি ছেড়ে যাবে। বাধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বের এমনি এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে আর্দ্রবসনা তরুণী, এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারে বেণুকুঞ্জে লক্ষ্মী বেচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথার ওপরকার নীলাকাশে 2-1টা নক্ষত্র উঠে সরলা স্নেহদুর্বলা বধূটির ওপর সন্দেহ কৃপাদৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চ মূলে
স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণামাখা অশ্রু ছলো ছলো। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই আবার জল আনতে যাও? আজ সে কতকালের কথা হলো। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়লো। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোন খড়ের ঘর, মিটমিটে রাঙা প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল, আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। নমস্কার।